হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে ক্লাস 8-এর ইংরেজি সেকেন্ড পেপার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ন্যারেশন করব বাকি অংশটুকু। গত দুদিন ক্লাস হয়েছিল। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে প্রাথমিক ধারণা প্রাইমারি কনসেপ্ট দিয়েছিলাম, এরপরে একদিন জাভেদ স্যার ক্লাস করিয়েছিলেন। তো যাই হোক, এরপর আমি কন্টিনিউ করব আশা করি। তো তোমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো ওই দিন করানো হয়েছিল। তো এর আগে আবার ন্যারেশনের জেনারেল কনসেপ্টটা দেওয়া হয়েছিল। তো তোমাদেরকে বলেছিলাম যে 5 প্রকার সেন্টেন্সের 5 রকমের 5 স্টাইলের ন্যারেশন চেঞ্জ আসবে বা হবে। তো সুতরাং অ্যাসার্টিভের পরে আমরা আজকে ইন্টারোগেটিভগুলো করব, ইন্টারোগেটিভের পরে ইম্পারেটিভ করব। তো একটু ভালো করে খেয়াল করো যে প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কী করে চেঞ্জ করতে হয়। তো এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ স্টুডেন্টরা এখানে বেশি মাত্রা ভুল করে ইন্টারোগেটিভের চেঞ্জিংয়ে। আচ্ছা, এবার আমরা দেখি, এক্সাম্পল দিয়ে দেখি। ডিরেক্ট ন্যারেশনের কোশ্চেনটা আগে দেখি। যদি বলি কামাল সেড টু মি হাউ আর ইউ, ওকে, এখানে একটু আগে কোশ্চেনটা বুঝতে হবে। দেখো, এই যে বলেছিলাম ডিরেক্ট ন্যারেশনের ফুল স্টেটমেন্টটাতে বা কোশ্চেনটাতে দুইটা অংশ থাকবে। একটি হলো কমার আগে রিপোর্টিং ভার্ব অংশ, আর আরেকটা হলো ইনভার্টেড কমার ভেতরে রিপোর্টেড স্পিচ অংশ। দেখো, রিপোর্টেড স্পিচ। এই তাহলে আগে আমাকে কোশ্চেনটা আগে বুঝতে হবে। যখন আমি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো, ডিরেক্ট ন্যারেশনের কোশ্চেনটা আগে ভালো করে বুঝতে হবে। দেখো, রিপোর্টিং ভার্ব কমার পর্যন্ত, এই যে কমা দেখা যাচ্ছে, সাবজেক্ট শুরু হলো কামাল সেড টু মি, এরপরে যেটা পরবর্তী স্টার্ট হলো হাউ আর ইউ ইনভার্টেড কমার উইথিন দ্য ইনভার্টেড কমাস, তাহলে সেটা হবে রিপোর্টেড স্পিচ। কেমন? তাহলে দুটো অংশ নিয়ে কিন্তু আমার প্রশ্নটি কোশ্চেন। এবারে দেখি, যেহেতু ইন্টারোগেটিভ বলেছি, দেখো রিপোর্টিং ভার্ব এখানে দেওয়া আছে সেড, সেখানে টোল্ড থাকতে পারে, অন্যান্য শব্দ থাকতে পারে। কেমন? তাহলে এটাকে আমরা প্রশ্নবোধক যেহেতু সেন্টেন্সে পরিবর্তন করব, তাহলে এই সেড টু অলওয়েজ সবসময় আস্কড ASKED, কেমন, ওই শব্দটিতে পরিবর্তিত হবে, সেডটা উইথড্র হয়ে যাবে। কেমন? তাহলে আমরা কোশ্চেনটার আনসার তৈরি করি। দেখো, ইনডিরেক্ট নিয়ে যাচ্ছি। তাহলে সাবজেক্ট দিলাম কামাল, এ সেড টু অলওয়েজ ASKED আস্কড। কেমন? প্রশ্নবোধক চিহ্ন যেহেতু, ওই জন্য প্রশ্ন করা হচ্ছে, আস্কড। এরপরে দেখা যাচ্ছে টু, এই টুটা কিন্তু সেখানে উইথড্র হবে, এখানে টু হবে না। তাহলে কামাল আস্কড মি। কেমন? এরপরে দেখো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর দুটো রুলস আছে। একটা হলো WS কোশ্চেন দিয়ে স্টেটমেন্ট শুরু, রিপোর্টেড স্পিচ শুরু, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু। তাহলে যদি এখানে যেখানে WS কোশ্চেন থাকে, হোয়াট, হোয়েন, হাউ, তোমরা জানো এই ধরনের ওয়ার্ড কিন্তু 9টা আছে ইংলিশ গ্রামারে। তো 9টার থেকে যে কোনো একটা যদি থাকে, তাহলে এটা এই শব্দটি, এই WS কোশ্চেনটি এই জায়গায় সরাসরি বসবে। কেমন? মাঝখানে কোনো কনজাংশন যুক্ত হবে না। তাহলে কি হবে? কামাল আস্কড মি, এরপরে আমি হাউকে বসিয়ে দিচ্ছি। ওকে, এরপরে সাবজেক্ট কি, এই অংশের সাবজেক্ট কি, হাউ আর ইউ, এখানে ব্যক্তি হচ্ছে ইউ। তাহলে ইউটা আমি ওই দিন পার্সন পরিবর্তন দেখাইছিলাম যে ইউ কী করে পরিবর্তিত করা হয়। কেমন? তাহলে ইউটা পরিবর্তিত হয়, আবারও বলছি, ইউ পরিবর্তিত হয় তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অংশ শেষে যেটা থাকবে ওই ব্যক্তি অনুসারে। তাহলে এখানে ব্যক্তিটাকে মি, তাহলে ইউ ইন্ডিকেট করছে মিকে, তাহলে এই মি এখানে মি হিসাবে বসবে। তাহলে মি বসে না, এটা আই হিসাবে বসে। তাহলে হাউ আই, আর এর পাস্ট টেন্স হবে এখানে ওয়াজ, আর এর পাস্ট টেন্স আয়ার আমরা জানি, বাট আয়ের সঙ্গে তো আয়ার বসবে না, তো টু বি ভার্ব এখানে ওয়াজ বসবে। তাহলে এই আমার আনসার হয়ে গেল। কেমন? তাহলে তোমরা এটা আসলে ইন্টারোগেটিভের রুল 1 হিসেবে দেওয়া যায়। এখানে দুইটা রুল ফলো করতে হবে। একটা হলো, যদি তোমার কমার পরে ইনভার্টেড কমা যখন স্টার্ট হবে, WS কোশ্চেন দিয়ে প্রশ্নটা থাকে, তখন এই জায়গায় এই মাঝখানে কোনো কনজাংশন বসে না, এটা সরাসরি আনসারে বসবে। কেমন? কখন? যখন এই 9টি WS কোশ্চেন ওয়ার্ড যুক্ত থাকে তখনই। সেটি হলো একটা রুল 1 দিলাম। আর বাকি অংশ তুমি ন্যারেশনের টেন্স যেভাবে পরিবর্তিত করতে হয়, পার্সন যেভাবে পরিবর্তিত করতে হয় সেভাবে করতে হবে, সেটা একটা রুল 1।
তো এটা বুঝে গেল কেমন? এই জাতীয় উদাহরণ আমি একটু পর আরেকটা দিব। আচ্ছা, এবার আমরা দেখি রুল 2 এর কী করা যায়। দেখি রুল 2। আচ্ছা, দেখো রুল 2 আবার বলি, কামাল সেড টু মি আর ইউ ইল। এই হলো আমার কোশ্চেন, ভালো করে খেয়াল করতে হবে। কামাল সেড টু মি আর ইউ ইল, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কমার পরে যখন ইনভার্টেড কমা দিয়ে শুরু হলো রিপোর্টেড স্পিচ, এখানে কিন্তু ডব্লিউএস কোশ্চেন নেই, এখানে আছে জাস্ট অক্সিলিয়ারি ভার্ব। একটা অক্সিলিয়ারি ভার্ব দিলাম, আর যত অক্সিলিয়ারি আছে আমি এখানে সব অক্সিলিয়ারিকে মেন করছি। মেজার, ওয়াজ, এর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, অল এভরি অক্সিলিয়ারি। তাহলে আর ইউ ইল, তাহলে এই অংশটা কীভাবে স্টার্ট হলো? এটা স্টার্ট হলো অক্সিলিয়ারি দিয়ে, নট ডব্লিউএস কোশ্চেন। তাহলে এটাকে আমি রুল 2 দিচ্ছি। আর এবার আমি ইনডাইরেক্ট আনসারিং করা শুরু করছি। কামাল সেড টু সবসময় ইন্টারভিউ সেন্টেন্সগুলোতে আক্সটে পরিবর্তিত হবে। তাহলে ASKD, তাহলে আক্সটে পরে মি হবে না, ডাইরেক্ট টু হবে না, মি হবে, কেমন? তাহলে এটি হলো আমার আনসার অর্ধেক হলো, কমা পর্যন্ত আমি রেডি করলাম। এর পরবর্তী অংশ কী হবে দেখো, কামাল আস্কড মি। আচ্ছা, এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যেহেতু রিপোর্টেন্স শুরু হলো, তো এই জায়গায় ইফ যুক্ত করতে হবে, কেমন? ইফ, এই জায়গায় ইফ দিতে হবে, কমা উঠে গিয়ে, অথবা আরেকটা ওয়ার্ড দেওয়া যায়, হায়দার, WHETHER। তাহলে ওটা একটু বড়, ওটা প্রয়োজন নাই ইউজ করার, তোমরা ইফ ইউজ করলে চলবে, কেমন? তাহলে ইফ বা হায়দার ইউজ করে বাকি অংশ তোমাকে রেডি করতে হবে। দেখি বাকি অংশ কীভাবে করা যায়। কামাল আস্কড মি, ইফ বা হায়দার, এবার সাবজেক্ট বসাও, ইউটা হয়ে যাবে, একটু আগে দেখেছিলাম অবজেক্ট পরিবর্তন হবে আই। তাহলে ইফ আই ওয়াজ ইল, এখানে আর এর পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ। এটার টেন্স পরিবর্তন একদম প্রথম দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে ন্যারেশনে করসপন্ডিং টেন্স পরিবর্তনগুলি কী করে হয়। আরেকটু করে বলি, দেখো কমার আগে যখন দেখবে তুমি এখানে পাস্ট টেন্স, এই জায়গায় যদি সেইড, টোল্ড, আস্কড এই জাতীয় কোনো ইনকোয়ার্ড এই জাতীয় কোনো ওয়ার্ড থাকে, তখন ডান দিকের টেন্সটা অবশ্যই পরিবর্তিত হয়ে যাবে। কীভাবে পরিবর্তিত হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, ওভাবে পরিবর্তিত হবে। এটাকে আমরা করসপন্ডিং টেন্স পরিবর্তন বলি। আর ওগুলো আমি প্রথম দিনই কিন্তু লিখিয়ে দিয়েছিলাম, যদি তোমরা নোট করে থাকো তাহলে ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আমার আনসারটা আবার মিলাই দেখি। কামাল আস্কড মি ইফ বা হায়দার আই ওয়াজ ইল। এই তাহলে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে যদি এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমার কোশ্চেন অংশটা শুরু হয়, তাহলে এখানে ইফ বা হায়দার তোমাকে দিতেই হবে, আর বাকি অংশটা আগের মতোই, কেমন? তো এবার আমি দুইটা রুল দেখালাম ইন্টারোগেটিভের, দুইটা রুলস থেকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। প্রথমে দিচ্ছি, মাদার টোল্ড মি হোয়ার আর ইউ গোয়িং। এটা একটা কোশ্চেন দিলাম, দেখো এটা আমি রুল 1-এই দিলাম। আচ্ছা, এটাকে আগে আনসার করে পরে আরেকটা কোশ্চেন দেবো। তাহলে মাদার টোল্ড মি হোয়ার আর ইউ গোয়িং। তাহলে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে কমার পরবর্তীতে ইনভার্টেড কমা শুরু হয়েছে তোমার ডব্লিউএস কোশ্চেন দিয়ে। তাহলে ওই কমা আনসারে কমা উঠে গিয়ে এখানে কোনো কনজাংশন হবে না, এখানে ডব্লিউএস কোশ্চেন সরাসরি বসবে। দেখি আনসারটা কী করে হয়। দেখো, মাদার টোল্ড সেড সব আস্কডে পরিবর্তিত হবে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ করছি, কেমন? ইন্টারোগেটিভ করছি। তাহলে মাদার আস্কড মি, আর যেহেতু ডব্লিউএস কোশ্চেন আছে এখানে, ডব্লিউএস কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই এখানে কোনো কনজাংশন হবে না, সরাসরি বসবে। তাহলে এটা আমি সরাসরি বসাচ্ছি, হোয়ার, এবার আগের মতো অবজেক্ট এবং টেন্স, প্রোনাউন এবং টেন্স পরিবর্তন করি। হোয়ার আই ওয়াজ গোয়িং, আর এটা কোন টেন্স দেখতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হয়, কেমন? তাহলে ইনডিফিনিট হলে ইনডিফিনিটে পরিবর্তিত হয়। তো যাই হোক, তো তোমরা এই রুল 1-এর এক্সাম্পলটা দ্বিতীয় এক্সাম্পল দেখলে, এবার আমরা দেখি রুল 2-এর আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, friend told me, can you do the work? এই এবার খেয়াল করো, এখানে কিন্তু আমি অক্সিলিয়ারি ইউজ করেছি ক্যান। ক্যান একটা অক্সিলিয়ারি, দেখো অক্সিলিয়ারি ভার্ব ক্যান। এখন একটু আগে বলেছিলাম যে রুল 2 অনুসারে যদি তোমার ইনভার্ট কমার প্রথম শব্দটি বা কমার পরবর্তীতে যদি অক্সিলিয়ারি শুরু হয়, তাহলে এখানে কিন্তু ইফ দিতে হবে কমার জায়গায়। দেখি আনসারটা দেখি। ফ্রেন্ড আস্কড মি, কেমন? এরপরে এখানে ইফ দিতে হবে কমা তুলে দিয়ে, কারণ এই শব্দটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। ওই কারণে অক্সিলিয়ারি দিয়ে শুরু হলে পরবর্তী অংশ এখানে অবশ্যই তোমাকে ইফ বা হয়দে দিতে হবে। তুমি এখানে ইফ ইউজ করবে, আর হয়দার বড় শব্দ প্রয়োজন নাই, শর্টকাট ইফ ইউজ করো। তাহলে আস্কড মি ইফ আই, আর এখানে ক্যানের পাস্ট টেন্স দিতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে পরিবর্তিত হয়। তাহলে ইফ আই কুড ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ। এখানে কোশ্চেন মার্ক উঠে গিয়ে হবে ফুল স্টপ। তাহলে আবার আনসারটা দেখি, ফ্রেন্ড আস্কড মি ইফ আই কুড ডু দ্য ওয়ার্ক, এ আমার আনসার হয়ে গেল। তো এইভাবে অনেক এক্সাম্পল ইন্টারভিউ সেন্টেন্স হতে পারে। বিশেষ করে তোমার টেন্স পরিবর্তনটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে কমার পরবর্তীতে এটা কি অক্সিলিয়ারি দিয়ে শুরু হলো নাকি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলো, রুল 1-এ পড়ে না রুল 2-তে পড়ে, ওই জিনিসটা যদি খেয়াল করতে না পারা যায়, তাহলে ইন্টারভিউ সেন্টেন্স কোনো দিন তোমাদের এগুলো কারেক্ট হবে না। আর স্টুডেন্টরা ইন্টারভিউ সেন্টেন্সগুলোতে বেশি ভুল করে, কেমন? তাই জন্য বলছি খুব কেয়ারফুল অ্যাবাউট ইন্টারভিউ সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা ইম্পারেটিভটা একটু করি। ইম্পারেটিভ সেন্টেন্স, আচ্ছা ইম্পারেটিভ, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আসলে কয়েকটা জিনিসকে পৃথক পৃথকভাবে ইন্ডিকেট করে, কেমন? কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে ইন্টারভিউ সেন্টেন্সগুলো হয়। কীরকম দেখি, প্রথমে দেখবে যে আদেশ, অর্ডার বুঝাবে, কেমন? যে সেন্টেন্সগুলো অর্ডার বুঝাবে সেটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে অনুরোধ থাকবে, অনুরোধ, রিকোয়েস্ট থাকবে, কেমন? এরপরে থাকবে পরামর্শ, সাজেস্ট করা, কেমন? এটা পরামর্শ। এরপরে নিষেধ করা, কাউকে কোনো জায়গায় কোনো কিছু করতে নিষেধ করা, দ্যাট ইজ ফরবিড করা, কেমন? ফরবিড, নিষেধ করা, নিষেধাজ্ঞা জারি করা, কেমন? নিষেধ করা। এরপরে প্রস্তাব দেওয়া, প্রপোজ, কেমন? প্রস্তাব। ওকে, তাহলে আদেশ, অনুরোধ, উপদেশও হবে সেখানে অ্যাডভাইস, উপদেশ, কেমন? তাহলে এই কয়েকটা বিষয় নিয়ে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেনটি বা স্টেটমেন্টটি এর মধ্যে থেকে যে কোনো একটিতে থাকতে পারে ইম্পারেটিভের, কেমন? তো তোমাকে আগে কোশ্চেনটি বুঝতে হবে যে তোমার স্টেটমেন্টটা কী বলছে, এটা কি আদেশ বোঝাচ্ছে নাকি উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধাজ্ঞা। তো সবগুলো মিলে তোমাকে আগে কোশ্চেনটা বুঝে নিতে হবে, তারপর তুমি ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে, কেমন? ওকে, এবার আমি দেখি, আমি সবগুলো দেখাবো না, আমি কয়েকটা দিয়ে তোমাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি, দেখো, কেমন? আচ্ছা, আচ্ছা, প্রথমে আমি আদেশ দিচ্ছি, দ্য টিচার
told the boy do the work, কাজটি করো। তাহলে এখানে আগে কোশ্চেনটা বুঝতে বলেছিলাম, কোশ্চেনটা কি দেখো, দ্য টিচার টোল্ড দ্য বয় ডু দ্য ওয়ার্ক। এই যে তোমার রিপোর্টেড স্পিচের স্টেটমেন্টটা, এই রিপোর্টেড স্টেটমেন্টটা কী বোঝাচ্ছে? এটা কি কোনো রিকোয়েস্ট বোঝাচ্ছে, নাকি কোনো আদেশ বোঝাচ্ছে, নাকি কোনো প্রপোজাল, প্রস্তাব দিচ্ছে? তো এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি টিচার বলছে ছেলেটাকে ডু দ্য ওয়ার্ক, তার মানে টিচার কোনো একটা কাজের অর্ডার দিচ্ছে ছেলেটাকে। কেমন? টিচার তো আর ছেলেটাকে প্রস্তাব দিবে না বা কোনো রিকোয়েস্টও করবে না। কেমন? তাহলে দিস ইজ ক্লিয়ারলি অ্যান অর্ডার স্টেটমেন্ট। ওকে, ডু দ্য ওয়ার্ক। তাহলে এটাকে আমরা কীভাবে ইন্টারেক্ট করবো দেখো। তাহলে আগে স্টার্ট করি আমার আনসারটা। দ্য টিচার আই টোল্ড, এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এই স্টেটমেন্টটা যেটা ইন্ডিকেট করে ওই ওয়ার্ডটি দিতে হবে। তার মানে এটা অর্ডার বোঝাচ্ছে, তবে অর্ডার দিতে হবে। দ্য টিচার অর্ডার দ্য বয়। আচ্ছা, এখানে যুক্ত করতে হবে টু, মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে টু যুক্ত হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্য টিচার অর্ডার দ্য বয় টু ডু দ্য ওয়ার্ক। কেমন? ওকে, তাহলে আমার আনসার হয়ে গেল। এখানে টু যুক্ত করলে, এই যে ভার্বের আগে টু যুক্ত করলে আমি ইম্পারেটিভের আনসারটা রেডি করতে পারবো। দ্য টিচার অর্ডার দ্য বয় টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে অর্ডার, এই রিপোর্টিং ভার্ব আমি অর্ডার ইউজ করলাম কেন? কারণ আমার স্টেটমেন্টটা আদেশবোধক একটা শব্দ লাইন বোঝাচ্ছে, স্টেটমেন্ট বোঝাচ্ছে। কেমন? আচ্ছা, আমি অনুরোধমূলক একটা বাক্য দিচ্ছি, দেখো। অনুরোধ বা রিকোয়েস্ট জাতীয় স্টেটমেন্টগুলো একটু দেখো। ফ্রেন্ড টোল্ড মি, বন্ধু বলছে আমাকে প্লিজ হেল্প মি। ওকে, তাহলে এই কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করতে হবে। ফ্রেন্ড টোল্ড মি প্লিজ হেল্প মি, তাহলে এই যে রিপোর্টিং রিপোর্টিং ভার্ব দিলাম টোল্ড, আর রিপোর্টেড স্পিচ দিলাম প্লিজ হেল্প মি। তাহলে এই স্টেটমেন্টটি তোমরা বুঝতে পারছো যে এখানে কোনো আদেশ দিচ্ছে না, এটা অনুরোধ করা হচ্ছে। বন্ধু আমাকে বলছে প্লিজ আমাকে একটু হেল্প করো। তাহলে প্লিজ হেল্প করা এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হলো একটা রিকোয়েস্ট জাতীয় অনুরোধমূলক বাক্য। কেমন? তো যেহেতু এই অংশটি রিপোর্টেড স্পিচটি অনুরোধ ইন্ডিকেট করছে, রিকোয়েস্ট ইন্ডিকেট করছে, তাই আমি এখানে রিপোর্টিং ভার্বটা টোল্ডকে উইথড্র করে আমি সেখানে দিতে হবে রিকোয়েস্ট। ওকে, আবার আনসার লিখি। ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, হ্যাঁ এখানে টু আর হবে না, সরাসরি মি হবে। ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু, আর এখানে প্লিজটা উইথড্র হবে, কারণ রিকোয়েস্ট আর প্লিজ দুটো সেম শব্দ, ওই কারণে প্লিজ শব্দটা সেখানে প্রয়োজন নাই। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, এখানে মিটাকে কাকে হেল্প করব? বন্ধুকে হেল্প করব। তো বন্ধু হচ্ছে সেখানে হিম, তাকে। ওকে, তাহলে বুঝতে পেরেছো তোমরা, ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। ঠিক আছে, তাহলে এটা আমরা অনুরোধ জাতীয় কি ইম্পারেটিভ সেন্টেন্সটা করলাম। এরপর দেখো নিষেধ করা, ফরবিড, নিষেধাজ্ঞা জারি করা। সেই নিষেধাজ্ঞাগুলি কী ধরনের হয় দেখি। একটা কোশ্চেন দিয়ে আমি নিষেধাজ্ঞা জাতীয়, ফাদার told the girl don't mix with bad students. ওকে, আগে তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে, কি লিখেছি? ফাদার টোল্ড দ্য গার্ল ডোন্ট মিক্স উইথ ব্যাড স্টুডেন্টস। বাবা মেয়েটাকে বললো যে খারাপ স্টুডেন্টদের সঙ্গে মিশবে না। তাহলে এই স্টেটমেন্টটাতে আমি কি বুঝতে পারছি, এই অংশটা কি বোঝা যাচ্ছে? ডোন্ট মিক্স উইথ ব্যাড স্টুডেন্ট দিয়ে বাবা মেয়েটাকে কি বলছে? মেয়েটাকে কি অনুরোধ করছে, নাকি কোনো প্রস্তাব দিচ্ছে, নাকি কোনো নিষেধ করছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে উনি নিষেধ করছেন। ফাদার টোল্ড দ্য গার্ল ডোন্ট মিক্স উইথ ব্যাড স্টুডেন্টস, তাহলে উনি একটা পরামর্শ দিচ্ছেন অথবা নিষেধ করছেন। তো আমরা মূলত কোশ্চেনটা এভাবে বুঝে নিই যে যদি
ইনভার্টেড কমা শুরুতে স্টার্টে যদি ডোন্ট থাকে তাহলে এটা কিন্তু সরাসরি নিষেধাজ্ঞা চলে যাবে। কেমন নিষেধ ডোন্ট, যেটা করবেন না, এটা ওখানে যাবে না, দিস ইজ ফরবিট করা, নিষেধাজ্ঞা জারি করা। ওকে, তাহলে নিষেধাজ্ঞার ইংলিশ আমি একটু লিখেছিলাম ফরবিট। কেমন, আর এটা পাস্ট ফর্ম হবে ফরবেড, ফরবিট, ফরবেড, ফরবিডেন। ওকে, তাহলে আমি এবার আনসার শুরু করি। দেখো তাহলে এর টোলটা কী হবে, যেহেতু আমার স্টেটমেন্টের নিষেধাজ্ঞা বোঝাচ্ছে, বাবা নিষেধ করছে মেয়েকে, তাহলে এটি হবে ফরবিট। আর যেহেতু আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, তা আমি এটা ওই ফরবিটকে পাস্ট ফর্মে দিব। কেমন, ফার্স্ট ফর্মে হবে ফরবেড, FRBADE। ওকে, তাহলে ফাদার ফরবেড দ্য গার্ল, এখানে অবজেক্ট হচ্ছে গার্লকে দিচ্ছি। ওকে, আচ্ছা এবারে খেয়াল রাখতে হবে যে ডোন্ট যদি থাকে, এই ডোন্টটা উইথড্র হয়ে এখানে ফরবিট দেওয়ার সাথে সাথে ওখানে কিন্তু ডোন্টটা উঠে যাবে। কেমন, উইথড্র হয়ে টু হবে, টু মিক্স বাকিটা বসাও উইথ ব্যাড স্টুডেন্টস। ওকে, তাহলে ক্লিয়ার, আনসারটা ক্লিয়ার, ফাদার ফরবেড দ্য গার্ল টু মিক্স উইথ ব্যাড স্টুডেন্টস। কেমন, তাহলে এখানে ডোন্ট কিন্তু আর লাগবে না, কারণ আমি এখানে ফরবেড যেহেতু ইউজ করেছি, ফরবেড একটা নেগেটিভ শব্দ, ডোন্ট তো নেগেটিভ বোঝা যাচ্ছে, ফরবেড ওয়ার্ডটাই কিন্তু ইটসেলফ নেগেটিভ। কেমন, ওই কারণে আর এখানে নট লাগবে না। ওকে, তবে এই সেন্টেন্সটিকে মানে আনসারটিকে, উত্তরটিকে অন্যভাবে কিন্তু করা যায়। কেমন, অন্যভাবে কীভাবে, অ্যাডভাইস দিয়ে আমি অর দিচ্ছি। দেখো অর, এখানে এই যে নিষেধাজ্ঞা ইউজ করেছি আমি ফরবেড, এই ফরবেড ওয়ার্ডটা ইউজ না করে এটাকে পরামর্শ হিসাবে যদি ইউজ করি, ওটাও করা যায়। তবে ওভাবে করলে তোমাকে নট দিতে হবে পরের অংশে, যেটা আমি এই লাইনে উইথড্র করে দিয়েছি। কেমন, আচ্ছা আবার দেখি ওভাবে, অথবা দিয়ে একটু দেখাই। ফাদার, আনসারটা আবার দেখো, অন্য স্টাইলে করছি। ফাদার অ্যাডভাইসড দ্য গার্ল এই, যখন আমি অ্যাডভাইস দিয়ে আনসার করব রিপোর্টিং ভার্ব অ্যাডভাইস, তখন নট টু তোমাকে দিতে হবে, টুর আগে নট দিতে হবে। কেমন, গার্ল নট টু, আর বাকি অংশ একই, মিক্স উইথ ব্যাড স্টুডেন্টস। কেমন, তাহলে আমার আনসার হয়ে গেল। তবে একটা আনসার করেছি আমি ফরবেড দিয়ে, যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কেমন, আবার অনেকে অ্যাডভাইস দিয়ে করে, তবে অ্যাডভাইস দিয়ে এটা না করাই ভালো, কারণ আমি একটু আগে বলেছি তোমাদেরকে যে যখন ডোন্ট দিয়ে তোমার রিপোর্ট স্পিচ শুরু হবে, এটা সরাসরি কিন্তু ফরওয়ার্ড জাতীয় লাইনেই চলে যায়। তো অনেক বইতে অ্যাডভাইস দিয়ে করে, তবে এটা না করাই ভালো। কেমন, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দুই আনসারের মধ্যে প্রথমটা। ওকে, এভাবে দিলে তোমারটা ফুল কারেক্ট হবে। ওকে, এবারে আমি আরেকটা লাস্ট দিচ্ছি ইম্পারেটিভের, সেটি হলো প্রস্তাব, প্রপোজ করা। ওটা কীরকম দেখো। ফ্রেন্ড, কোশ্চেনটা হচ্ছে ফ্রেন্ড টোল্ড মি লেট আস গো আউট। আচ্ছা, বন্ধু আমাকে প্রস্তাব দিল, চলো আমরা একটু ঘুরে আসি। কেমন, তাহলে এই যে স্টেটমেন্টটা রিপোর্টেড স্পিচ, এইটা দিয়ে কী বোঝাচ্ছে, এটা দিয়ে কিন্তু বন্ধু কোনো উপদেশ দিচ্ছে না বা এরকম কিছু নয়। লেট আস গো আউট, চলো আমরা একটু ঘুরে আসি। জাস্ট বন্ধু আমাকে বললো চলো একটু ঘুরে ফিরে আসি। কেমন, তাহলে এটা একটা প্রপোজ দেওয়া হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে। ওকে, তাহলে এইখানে রিপোর্টিং ভার তোমার চেঞ্জ হয়ে প্রপোজ হয়ে যাবে। কীরকম দেখো আনসারটা। কেমন, ফ্রেন্ড প্রপোজড, এই জায়গায় সরাসরি প্রপোজ শব্দটা লিখতে হবে। যেহেতু টোল্ডে ফার্স্ট ফর্মে আছে, তো আমি প্রপোজটার সঙ্গে এটা ইউজ করবো। তাহলে ফ্রেন্ড প্রপোজড টু মি, এখানে আবার টু বসবে, প্রপোজ টু মি দ্যাট, আর এটা ল্যাট উঠে গিয়ে এই স্ট্রাকচারটা এভাবে বসে, দ্যাট উই শুড গো আউট। এখানে কিন্তু ফ্রেন্ড এবং আমি, এখন আস, এখানে আমরা বলতে দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, বন্ধু এবং আমি। যেমন আমার বন্ধু আমি ঘুরতে যাবো, তাহলে আমরাই তো ঘুরতে যাবো নাকি, এখানে কোনো অন্য কোনো তৃতীয় ব্যক্তি নেই। তাহলে ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট, এখানে ওই জন্য উই ইউজ করা হয়েছে। আজ থেকে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম থেকে এখানে উই সাবজেক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে। কেমন, তো প্রপোজ টু মি দ্যাট উই শুড SSOULD,
হ্যাঁ, এখানে ল্যাট উইথড্র হয়ে এখানে শুড ইউজ করতে হবে, উই শুড গো আউট। আচ্ছা, তো এটা প্রস্তাবনা বুঝালে কিন্তু এভাবে উত্তরটি হবে। তার এখানে আরেকটা ওয়ার্ড দিয়ে রিপোর্টিং ভার্ব তৈরি করা যায়, সেটা হলো সাজেস্ট, SUGGEST, সাজেস্টেড। সাজেস্টেড ওয়ার্ড আর প্রপোজড ওয়ার্ড সেম, একই। যাই হোক, তো ল্যাটের একটা ইউজ তোমরা দেখলে যেটা প্রস্তাব বোঝায়, তবে ইম্পারেটিভে কিন্তু ল্যাটযুক্ত আরেক রকমের স্টেটমেন্ট পাওয়া যায়, ওটা একটু দেখি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা প্রায় আসে। দেখো, যদি বলি দি ব্যাগার, ভিক্ষুকটি, দ্য ব্যাগার টোল্ড লেট মি হ্যাভ সাম ফুড। ভিক্ষুকটি এসে বলল আমাকে একটু খাবার দিন, কেমন? তাহলে এখানে দেখো আমরা ল্যাট ইউজ করেছি। তাহলে ভিক্ষুকটি এসে তো তোমাকে, ভিক্ষুক এসে তোমাকে প্রস্তাব দিবে না, ভিক্ষুক বলবে কি আমাকে একটু টাকা দিন, আমাকে বা কিছু খাবার দিন। দিস ইজ হিজ আর্নেস্ট রিকোয়েস্ট আর পারমিশন, সিকিং পারমিশন বোঝাচ্ছে এখানে, কেমন? ওর অনুমতি প্রার্থনা, কোনো কিছুর জন্য সে উনি বিশেষভাবে অনুনয় বিনয় করছে, কেমন? তো এই ল্যাট দিয়ে সেটাই বোঝায়, যখন তুমি দেখবে ল্যাটের পরে ওই আস নাই, এখানে মি, হিম ও জাতীয় যদি অবজেক্টিভ ফর্ম কোনো শব্দ থাকে, তাহলে মনে করবে সেটি কিন্তু প্রস্তাব নয়, সেটা কী হবে? ল্যাট আস থাকলে প্রস্তাব, যেটা একটু আগে করেছিলাম, এটা হবে বিশেষ রিকোয়েস্ট, কেমন? তো লেট মি হ্যাভ সাম ফুড, দ্য ব্যাগার টোল্ড, এটার আনসার কী হবে দেখি। তাহলে দ্য ব্যাগার, আচ্ছা এখানে এই রিপোর্টিং ভার্ব টোল্ডটাকে তুলে দিয়ে একটা বিশেষ শব্দ ব্যবহার করা যায়, সেটা হলো এন্ট্রিজ, ENTREATED। এন্ট্রিটেড মানে হচ্ছে যে একদম অনুনয় বিনয় করে বলা, কাউকে এত বেশি রিকোয়েস্ট করা যে মানে একদম অতিরিক্ত রিকোয়েস্টকে আমরা এন্ট্রিট হিসেবে ইউজ করি, কেমন? তাহলে দ্য ব্যাগার এন্ট্রিটেড দ্যাট হি শুড or might have some food। এখানে শুড ইউজ না করে মাইট ইউজ করলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়, কেমন? তাহলে হি মাইট হ্যাভ সাম ফুড, এভাবে দিই। আবার দেখো আনসারটি, দ্য ব্যাগার এন্ট্রিটেড দ্যাট হি মাইট হ্যাভ সাম ফুড। আচ্ছা, আবার কোনো কোনো বইতে একটা নিয়মে লেখা আছে যে এই জায়গায় লেট মি থাকলে তুমি সেখানে টোল্ডও ইউজ করতে পারো, মানে রিপোর্টিং ভার্ব যেটাই থাকে ওটা ইউজ করলেও ভুল হবে না। আর যদি আমি স্পেশাল ওয়ার্ড এন্ট্রিটেড ইউজ করি তাহলে আরও ভালো, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, কেমন? ওকে, তো আমরা আজকে ইম্পারেটিভও করালাম, ইন্টারোগেটিভও করালাম। তো তোমরা একটু ভালো করে খেয়াল করবে দুই রকম সেন্টেন্সে। পরবর্তী ক্লাসে আমি অপটেটিভ এবং এক্সক্লেমেটরিগুলি বুঝিয়ে দেবো, এরপরে প্যাসেজ নারেশন আসবে স্টেপ বাই স্টেপ। তো ততদিন পর্যন্ত তোমরা এতটুকু পর্যন্ত ভালো করে রিভাইজ করো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকিও, থ্যাংক ইউ।